তো আগে ল্যাবের আমাদের যে কি কি এক্সপেরিমেন্ট আছে সেগুলো আমরা একটু দেখি। দাঁড়াও, এই আমার ইয়ারফোন কো? আচ্ছা যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে এক্সপেরিমেন্ট গুলো আছে টোটাল 5টা এক্সপেরিমেন্ট হবে। তার মধ্যে শুরুতে আছে যে অল্টারনেটরের রেগুলেশন বের করা, তারপরে হচ্ছে সিনক্রোনাইজেশন অফ অল্টারনেটরস, তারপরে ভি কার্ভ এন্ড ইনভার্স ভি কার্ভ অফ সিনক্রোনাস মোটর। এই তিনটা মূলত হচ্ছে তোমাদের বিজান। আর তার পরবর্তী ইনভার্সাল মোটর এন্ড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, theoretically observing its performance। এই দুইটা আমার পার্ট। আমি প্রথম যেটা আছে অর্থাৎ ডিটারমিনেশন অফ রেগুলেশন অফ অল্টারনেটর, এই পার্টটা হচ্ছে আমি আজকে দেখাবো। যদিও এটা আনসারের পার্টে আমি দেখাবো, তো আমি আজকে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা দেখানো হবে। তো যাই হোক, তো আসলে আমাদের লাইব্রেরি থেকে দেখানোর সুযোগ নাই। তো আমি যেটা আপনার কথা বুঝি না। হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার? স্যার বোঝা যাচ্ছে তো। আচ্ছা যাই হোক, নয়েজ আসতেছে হালকা। হ্যালো, কথা কি বোঝা সবাই যাচ্ছে এখন? মিউট করে দেন স্যার, সবাই মিউট করে স্যার অনেকে আনমিউট স্যার। ওকে, ঠিক আছে, মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, আজকে আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা আমি দেখাবো। আমাদের এক্সপেরিমেন্ট খুব বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে আমাদের ফিজিক্যালি যেহেতু হচ্ছে না, শুধু ভিডিও দেখানো হবে। তো যাই হোক, প্রথম যে এক্সপেরিমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন বের করা, সেটা কিভাবে করতে হয়। তোমরা কি দেখছো অল্টারনেটর কিভাবে ভোল্টেজ রেগুলেশন করতে হয় ক্লাসে? হ্যালো, একটু রেসপন্স করলে ভালো হয়। তোমরা কি ক্লাসে কিভাবে অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন বের করতে হয় দেখছো নাকি? জি স্যার, ক্লাসে করছি। ক্লাসে করছো, খুবই ভালো। প্র্যাকটিক্যালি করিনি। হুম, প্র্যাকটিক্যালি করো নাই তো। যা আজকে কিছু প্র্যাকটিক্যাল ভিডিও দেখবো, কারণ ফিজিক্যালি তো সম্ভব হচ্ছে না, ভিডিও দেখতে হবে। তো যাই হোক, তাহলে আমরা দেখি কি আজকে বের করতে হবে মূলত। তো দেখো, আমাদের কিছু এই যে আমাদের এক্সপেরিমেন্ট শিট, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে দেখো বলা আছে কি যে আমাদের বের করতে হবে অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন ইউজিং সিনক্রোনাস স্পিড মেথড। তো সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড, সরি, সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড কি তোমরা দেখছো? সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড। হ্যালো, জি স্যার, দেখছি আমরা। যেহেতু আমি এটা পড়াই নাই, সো আমি হয়তো তোমাদের কি পড়ানো হয়েছে আমি জানি না, এই জন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি। তো সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড যেটা আছে, এই মেথডে হচ্ছে তোমাকে বের করতে হবে। তো কথা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড না দিয়েও কি বের করা যায় ভোল্টেজ রেগুলেশন? বলো দেখি। যায় স্যার। জি স্যার, কিভাবে আরো যায়? দুইটা মেথড আছে। বলো, যে কেউ একজন বলো, যাতে সবাই শুনে। হ্যাঁ বলো। এমএমএফ মেথড, প্রোটিয়া মেথড। বুঝি নেই, তোমার কথা স্পষ্ট আসতেছে না, বলো আবার একটু বলো। হ্যালো, স্যার অ্যাম্পিয়ার টার্ন মেথড বা এমএমএফ মেথড, আর একটা হচ্ছে ফোর্টিয়ার মেথড। আচ্ছা আচ্ছা। আরেকটা আছে, সেটা হচ্ছে তুমি ডিরেক্টলি ডিরেক্ট মেথড হ্যাঁ করতে পারো, যেটা আমরা নর্মালি করে থাকি। ডিরেক্টলি হচ্ছে আমরা আউটপুটের ভোল্টেজ মেজার করি এক অবস্থায়, একটা হচ্ছে ফুল লোড অবস্থায়, সেভাবেও কিন্তু বের করা যায়। তো অনেক ক্ষেত্রে এই সমস্ত ফুল লোড দিতে গেলে এটা মানে সমস্যা হতে পারে, বিশেষ করে বড় মেশিন হলে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নর্মালি আর ওই হয় না। যদি মেশিন অনেক বড় হয়, অনেক পাওয়ার, যদি অনেক কিলোওয়াট, 4 কিলোওয়াট 5 কিলোওয়াটের মতো যদি তার পাওয়ার হয়, আউটপুট পাওয়ার, তো সেক্ষেত্রে এই জেনারেটরটাকে তুমি যদি মানে ফুল লোড আউটপুট ভোল্টেজ নিতে চাও, মানে হতে পারে। এই জন্য এই সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডে বা আরো যে কয়েকটা মেথড আছে মেথডে করা হয়। তো যাই হোক, আজকে আমাদের এক্সপেরিমেন্ট
শুধুমাত্র ইম্পিডেন্স মেথডে কিভাবে বের করা হয় ভোল্টেজ রেগুলেশন। তো দেখো এখানে কিছু সেটআপ দেওয়া আছে, আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবা। আচ্ছা এখানে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ? এখন আছে। দেখো এখানে ডান পাশে একটা সিনক্রোনাস জেনারেটর আছে, মোটর জেনারেটর একই যে জেনারেটর, এবং নিচে ডিসি ভোল্টেজ দেওয়ার একটা কি দেওয়া আছে, সাপ্লাই দেওয়া আছে। তো ডিসি ভোল্টেজ দিতে হবে কোথায়? আমরা জানি সিনক্রোনাস জেনারেটর অথবা মোটরের ক্ষেত্রে আমাদের যে ফিল্ড সার্কিটটা আছে সেখানে আমাদের ডিসি এক্সাইটেশন দিতে হয়, এই জন্য নিচে ডিসি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে যাতে ডিসি ফিল্ড সার্কিটে আমরা সেখানে ডিসি এক্সাইটেশন দিতে পারি। আচ্ছা তারপরে যে আর্মেচার সার্কিট গুলো দেখো, তিনটা কয়েল আছে, যেহেতু এটা 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর। তো দেখো তিনটা যে কয়েল আছে, সেই তিনটা কয়েল গুলার কি হচ্ছে, আউটপুট গুলো আমরা বিভিন্ন ভোল্ট মিটারের সাথে অ্যাড করছি। মানে কি, ভোল্ট মিটারের সাথে অ্যাড করে আমরা ভোল্টেজ রিডিং নিব এবং এগুলো ওপেন থাকবে। আমরা যেহেতু তোমরা জানো হয়তো যে আসলে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডে আমরা যদি ভোল্টেজ রেগুলেশন বের করতে চাই তাহলে আমাকে কয়েকটা ডাটা লাগবে। একটা হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজ, ওসিসি কার্ভটা লাগবে, যে ওপেন সার্কিট ভোল্টেজ কত আমি ফিল্ড কারেন্ট ভেরি করে করে আমরা ওসিসি একটা কার্ভ পাবো, সেটা তোমাদেরকে এক্সপেরিমেন্টে বের করতে হবে। ওসিসি কার্ভ খুবই সিম্পল, যে আমার এই ভোল্টেজ গুলো নিতে হবে, ভোল্টেজ মানে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে সিনক্রোনাস জেনারেটরের উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জিং ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্টের বিভিন্ন মানের জন্য আমাকে বিভিন্ন ওসিসি মান নিতে হবে, এটা হচ্ছে আমাদের একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট নিতে হবে। বুঝতে পারছো? শর্ট সার্কিট কারেন্ট নিতে হবে, আবার কি নিতে হবে, ওপেন সার্কিট ভোল্টেজের কার্ভটা নিতে হবে। তো শর্ট সার্কিট কারেন্টও একই রকম ভাবে এই আউটপুট, যে দেখো বাম ডান পাশের ফিগারটা দেখো, এটার জাস্ট কানেকশনটা একটু অন্যভাবে দেওয়া হয়েছে যাতে শর্ট করে দেওয়া যায় টার্মিনাল গুলোকে। শর্ট করে দেওয়ার ফলে কি হবে, শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে কোথায়, এই সিনক্রোনাস জেনারেটরে আউটপুট টার্মিনালে শর্ট কারেন্ট শর্টেড হয়ে গেলে সেখানে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে। তো আমি যখন ডিসি এক্সাইটেশন দিব তখন শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে। তো সেই কারেন্ট গুলা শুরুতে খুব বেশি ফিল্ড কারেন্ট দেওয়া যাবে না, অল্প অল্প করে বাড়াইতে হবে। বাড়ায় আমি সেখানে একটা শর্ট সার্কিট কারেন্টের একটা এসসিসি আমরা ইয়ে পাবো, তোমার কি গ্রাফ পাবো। একটা হচ্ছে ওসিসি কার্ভ, একটা হচ্ছে শর্ট সার্কিট কার্ভ। তো শর্ট সার্কিট কার্ভ আর এই ওসিসি কার্ভ, এই দুইটা কার্ভ হচ্ছে জরুরি। আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে যে আর্মেচারের যে কয়েল গুলো দেখতে পাচ্ছ, প্রতিটা কয়েলের রেজিস্ট্যান্স বের করা জরুরি। তো প্রতিটা বের করা দরকার নেই, একটা বের করলে যথেষ্ট। সেটা হচ্ছে আমরা যে ডিসি পাওয়ার সাপ্লাই দিই, ধরো যে কোনো দুইটা মাথার মধ্যে যদি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিই, এখানে তো তিনটা কয়েল দেখতে পাচ্ছ, তো যে কোনো দুইটা টার্মিনালের মধ্যে যদি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিই, ধরো ভিডিসি সাপ্লাই, তাহলে এর ভিতরে তো একটা ডিসি কারেন্ট ফ্লো হবে। তো খুব সহজেই আমরা আর্মেচার কারেন্টটা বের করতে পারবো, আর ইকুয়াল টু ভিডিসি ডিভাইডেড বাই 2I ডিসি। এটা কি বুঝতে পারছো? এটা পড়ছো তোমরা হয়তো ক্লাসে, তারপর আমি বললাম। অর্থাৎ যেহেতু দুইটা কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে এবং এটা ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে, শুধু ডিসি রেজিস্ট্যান্স গুলোর মধ্যেই ভোল্টেজ ড্রপটা হবে। সো ভিডিসি ইকুয়াল টু 2I ডিসি ইনটু আর এ। সো আর এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, আর ইকুয়াল টু ভিডিসি ডিভাইডেড বাই 2I ডিসি। তাহলে আমাদের এই তিনটা প্রয়োজনীয় জিনিস বের করে নেওয়ার পরে আমরা ইজিলি হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা বের করতে পারবো। সেই ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য আমাদের কি বের করতে হবে, ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নির্দিষ্ট একটা পার্টিকুলার ফিল্ড কারেন্টে আমাদের এই ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের মানটা দরকার। বুঝতে পারতেছো? নরমালি সেটা রেটেড যে ভোল্টেজ, রেটেড কারেন্ট সেটাই নেওয়া হয়। তো সেই কারেন্ট ভোল্টেজ নেওয়ার পরে তাহলে আমাদের থাকলো কি, সেটা এবং ওপেন সার্কিট ভোল্টেজ সেটা হবে কি, সেটা হবে সেখান থেকে কিন্তু আমরা কি বলে, সেখান থেকে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট, ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট থেকে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স আছে সেটা বের করতে পারবো, যেহেতু এটা বলা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড। সো সিনক্রোনাস ইম্পিডেন্স বের করা হবে, সেই ওপেন সার্কিট ভোল্টেজকে শর্ট সার্কিট কারেন্ট দ্বারা ভাগ করলে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স পাবো। সেই সিনক্রোনাস ইম্পিডেন্স থেকে আমরা একটা ফর্মুলা আছে, তোমরা হয়তো ক্লাসে পড়ছো, ফেজর ডায়াগ্রাম থেকে বের করা হয়। সেই ফর্মুলার মাধ্যমে ইজিলি আমরা কি বের করতে পারবো, এই আউটপুট ভোল্টেজ অর্থাৎ ফুল লোড ভোল্টেজের সাথে নো লোড ভোল্টেজের একটা রিলেশন বের করা হয়। সেই রিলেশন তুমি পেয়ে যাও
ফুল লোড ভোল্টেজটা ধরো তোমার দেওয়াই আছে তোমার রেটেড ভোল্টেজ, সেখান থেকে তোমরা নো লোড ভোল্টেজ যেটা সেটা তোমরা বের করতে পারবা। সেটা বের করার পরে দুটা একটা থেকে একটা বাদ দিয়ে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করলে আমরা ভোল্টেজ রেগুলেশন পেয়ে যাব। এটা পার্টিকুলার লোড। এখন লোডটা সেটা হতে পারে ল্যাগিং লোড, লিডিং লোড, অথবা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। বিভিন্ন লোডের জন্য ভোল্টেজ রেগুলেশন বিভিন্ন রকম হয়। সেটা ধরো তোমাদের একটা পার্টিকুলার ভ্যালু দেওয়া থাকবে। তো এই জিনিসগুলা এখানে ইকুয়েশন এত ডিটেইলস নাই, এখানে শুধু সিম্পল প্রসিডিউর গুলা বলা আছে। এটা আমরা একটু ধাপে ধাপে দেখবো, একবারে দেখা সম্ভব না। আমি মোটামুটি একটা তোমাদেরকে ব্রিফিং দিলাম। তো এখন তোমাদেরকে আমি ভিডিও দেখাবো যাতে তোমরা সেই ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় মোটামুটি একটা আইডিয়া পাও। ফার্স্ট একটু থিওরিটিক্যাল ব্রিফিং, আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এখানে শেষ। ওই ভিডিও দেখলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে, ঠিক আছে? তো তোমরা একটু ভিডিওটা দেখো। এটা এক্সপেরিমেন্টের ভিডিও না, এটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন গুলো হয়তো সবাই পড়ছো, আবার একটু দেখো যাতে কারণ এটা পড়ছো হয়তো অনেক আগে, ভুলেও যেতে পারো, সেই কারণে। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, তো দেখো আমি একটু একটা ইউটিউব ভিডিও দেখাচ্ছি, তোমরা বুঝতে সুবিধার জন্য আমি ইউটিউবে ভিডিওটা খুব ভালো মনে হলো এই কারণে দেখাচ্ছি। দেখো, আচ্ছা এখান থেকে দেখো তোমরা, পরে লাস্ট এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি একেবারে লাস্টে সেটা যে কোনো প্রশ্নের উত্তর দিব। তোমরা আগে পুরো ভিডিওটা দেখো, একটু বড় আছে, 15 মিনিটের মতো। মিডিয়ার সাউন্ডটা বাড়া দিলে ভালো হয় স্যার, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? না স্যার, ভিডিও স্যার শুনি না। শোনা যায় না। বুঝি নাই কথা কি? স্যার ভিডিওর সাউন্ড আসে না স্যার। হ্যালো, এখন কি শোনা যাচ্ছিল? ভিডিওর নাকি সাউন্ড একদম আসতেছে না স্যার। আহ, স্যার ভিডিও লিংকটা আমাদেরকে দিয়ে দেন, আমরা দেখে নিই। এখন কি শোনা যাচ্ছে দেখো তো? জি স্যার। এখন বোঝা যাচ্ছে? স্যার ভিডিও এর না সাউন্ড স্যার, আসতেছে না, কথা বুঝা ভিডিও যাচ্ছে। আসছে, সাউন্ড শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে না? না স্যার, একটু আগে শোনা গেছিল? না স্যার। স্যার আপনি মনে হয় স্যার উইথাউট অডিওতে স্যার স্ক্রিন শেয়ার করছেন, একটু ব্যাকে যায় আবার নতুন করে শেয়ার করেন স্যার। উইদাউট অডিও না? আমি তো স্ক্রিন শেয়ারে তো, আচ্ছা দাঁড়াও দেখি। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আমি আবার ঢুকতেছি, দাঁড়াও। স্যার নিচে দেখবেন স্যার লেখা আছে শেয়ার সাউন্ড, ওইটাতে স্যার টিক চিহ্ন দিতে হবে স্যার। নিচে শেয়ার সাউন্ড লেখা? জি স্যার, আপনি যখন শেয়ার করতে যাবেন তখন স্যার নিচে শেয়ার সাউন্ড লেখা থাকবে, আর ওই আমি পাশে কিন্তু আরেকটা মোবাইল অপশন থেকে থাকবে, আসতেছি, দুইটাতে স্যার মোবাইলে টিক চিহ্ন এরকম দিতে হবে। মোবাইল থেকে দিচ্ছি তো, মোবাইলে এরকম কোনো অপশন দেখাচ্ছে না। তারপরে দেখি।
এখন কি শোনা যাচ্ছে? না স্যার হ্যালো, না না স্যার। স্যার শোনা যায়নি। শোনা যাচ্ছে না, না? স্যার ভিডিওর লিঙ্কটা আমাদের দিয়ে দেন স্যার। ভিডিও লিংকটা দেওয়া যাবে, কোনো প্রবলেম না, কিন্তু চ্যাট বক্সে দিলে আমরা দেখে নিব। আচ্ছা স্যার কিন্তু আপনি স্যার চ্যাট বক্সে স্যার ভিডিও লিংক দিলে স্যার আমি শেয়ার করতে পারবো স্যার, আপনার শেয়ার অপশন চালু করা আছে স্যার। ওকে, কিন্তু এখান থেকে একটু লিংক জেনারেট হচ্ছে না, দেখি। এটা তো লিংক কপি করার অপশন দেখতেছি না ইউটিউবে। শেয়ারে কি করেন স্যার? শেয়ার তাহলে অপশন link আছে হবে। স্যার, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওই যে লাইক ডিসলাইকের পর শেয়ার অপশন। ওকে, কপি লিংক। তোমাদেরকে শেয়ার করলাম, দেখো, তোমরা নিজেরা দেখো, দেখে যদি না বুঝো আমি ইয়ে করব, কিন্তু এখান থেকে করতে পারলে সবচেয়ে বেটার হতো। আচ্ছা, পাইছো তোমরা? লিঙ্কটা নাকি স্যার? হ্যাঁ, লিংকটা আমি তোমাদেরকে দিলাম চ্যাট বক্সে, দেখো। জি স্যার পাইছি। জি স্যার, আসছে স্যার। ওকে, দেখো। আচ্ছা, লাইভ স্ট্রিম ফ্রম ইউটিউব, এটা মানে কি? এই তো আহ, আচ্ছা, তুমি কম্পিউটার থেকে করতেছো না, আমারটা মোবাইল থেকে করতেছি, এই কারণে মনে হয় এই ঝামেলা হচ্ছে। স্যার আমরা কি ভিডিওটা দেখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা অন করে ইয়ে করো, এখানেও করতে পারো। আর যারা পারে নিজেরাও করতে পারে, সমস্যা নাই। চ্যাট বক্সে তো আমি অন করে দিলাম, এখানেও তোমরা অন করে রাখো ফুল স্ক্রিন দিয়ে। তোমরা অ্যাড্রেস বারে পেস্ট করো, তাহলে সুবিধা হবে। অ্যাড্রেস বারে করো, সার্চে না যায় অ্যাড্রেস বারে দাও, তাহলে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নানা মারা গেছে, তো আমি এই মুহূর্তে ক্লাস থেকে একটু লিভ দিতে চাচ্ছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। In the voltage regulation. Percentage regulation equal to E phase minus V phase divided by V phase into 100. Now methods to determine the voltage regulation. Now we have to calculate the voltage regulation for any generator or alternator. We have to determine the voltage regulation. In general, there are two methods. One is direct method and another one is indirect. So indirect method, there are different methods. So EMF method, MMF method, ZPF method, ASA method, Blundell's method. Okay. So EMF method means EMF, that is electromotive force method. স্যার ভিডিও It's কি দেখা also যাচ্ছে called as স্যার? synchronous হ্যাঁ impedance. হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা EMF যাচ্ছে। method সবাই কি also শুনতে called পাচ্ছো? as synchronous impedance method. জি স্যার শোনা যাচ্ছে। ওকে, এটা দেখো। First এটা four methods are প্রবলেম থাকলে suitable বলবো for পরে। non-saline pole alternator. Non-saline pole means smooth ওকে, কন্টিনিউ করো, পজ হয়ে গেছে মনে হয়। alternator or round rotor alternator. Okay. So Blundell's method is suitable only for saline pole alternator. Saline pole alternator means projected pole alternator. So first we can discuss the EMF method. So this is the circuit arrangement for EMF method. So in EMF method we have to conduct three tests. One is open circuit test you have to conduct, and another one is short circuit test you have to conduct. Then RA, measurement of RA you have to measure.
using suitable testing arrangement. So this is the alternator. This is the alternator, star connected alternator. So winding R for R, Y, V. 3 windings, arrangement, voltmeter. Then there is a one ammeter. So this is the field. For armature, you have to give field, so that will give the field flux, so that EMF induced in the armature. Then this is here I am using the DC motor for prime mover. You can use a prime mover, even you can use a water turbine or a diesel engine, whatever prime mover you can use. Here I am using the DC motor as a prime mover. So this prime mover will rotate the field. Okay, in case of rotating field system, in case of rotating armature system, this prime mover rotates the armature. Okay, now you can see the procedure to conduct open circuit test. So while conducting open circuit test, the armature terminal should be open. This is the armature terminal 1, and armature terminal 2, armature terminal 3. 3-phase alternator, we have 3 terminals, star connected alternator. These 3 terminals should be in open. This is the first condition. Then before starting, the motor field rheostat should be in minimum, alternator field rheostat should be in maximum. This is the precautions. Okay. Now you can close the DPST switch, motor side DPST switch. Then by adjusting this the starter, you can start the motor. Actually the starter is used to reduce the starting current. Then gradually you can apply the voltage, the motor will start. Okay. Then you have to set the rated speed of the alternator. For example, the alternator speed is 1500. Rated speed of the alternator is 1500. The motor rated speed is 1600. Whether you will set 1500 or 1600, you have to set 1500 because you are doing experiment on alternator. So you have to set the rated speed of the alternator. Even though the motor speed is 1600, you have to set the 1500 RPM because you have to rotate the alternator at rated speed. Okay, so you have to set 1500. Sometimes alternator rated speed is 1500, motor rated speed also 1500. In this case, no problem. Sometimes the alternator speed 1500, the motor speed 1400. Whether they will select the prime mover like this, they will not select. Okay, the prime mover speed supposed to be greater than the alternator speed. Like that, they will select the prime mover. So either they will select the prime mover speed with 1600 or 1500. The 1400 RPM prime mover they will not select. Okay, so by adjusting this starter, you can start the motor. By adjusting this field rheostat, motor field rheostat, you can set the rated speed of alternator. Okay, at that time you can take the reading open circuit. This is the OCC, open circuit test data. So field current 0, you can take the residual voltage. You know the concept of residual voltage. Some it will come some value, some 20 volt or 30 volt based on the machine it will come. Then next by adjusting this field rheostat, alternator field rheostat, you can pass the field current. Okay, DC field current. For 1 ampere, you can some current you can pass, then you can note the voltage, open circuit voltage, some say 100 volt, like that. Up to you have to conduct this test up to rated voltage of the alternator. For example, rated voltage is 415 voltage. That means you have to take the readings up to 415 voltage. By adjusting field rheostat, you have to take. This is the open circuit test. Why it is called open circuit test means the armature terminals are in open. While conducting open circuit test, the armature terminal should be in open. So you have to take the reading up to rated voltage of the alternator by adjusting the field current. So this is the first test you have to take. This test data is important for EMF method. Second one is short circuit test. While conducting short circuit test, okay, you have to close the DPST switch. This switch you have to close. Then by adjusting this field rheostat, you have to set the rated current. For example, rated current is 20 ampere. Means by adjusting this field rheostat, you have to set 20 ampere in the ammeter. At the time, this ammeter, field ammeter reads one current, that you can note. Okay, so only one reading you can take for short circuit test. For open circuit test, you can take n number of readings up to rated voltage, from residual voltage to rated voltage. In case of short circuit test, only at the time of rated current you can take. Why it is called short circuit test means while conducting this test, the armature terminals are short circuited through ammeter.
Okay, so rated current is 20 ampere means by adjusting the field rheostat you have to set 20 ampere. At that time, what is the field ammeter reading? You have to note it. That is the short circuit test detail. Then measurement of RA. This is well known thing. You can pass the known DC voltage. Then you can measure the current. Then you can calculate the resistance. According to Ohm's law, V equal to IR, then R equal to V by I. You can take the ratio, then you can take 3-4 readings, then you can take the average. That is the armature resistance. So these three test data you have to take. This is the test arrangement. EMF method testing arrangement. So after that you have to draw the OCC curve. So OCC curve means the graph between V phase, that is this voltage, open circuit voltage versus field current. Okay, so open circuit voltage in y axis V phase, then x axis IF. So that will give one graph that is called open OCC characteristics. That is open circuit characteristics, OCC, open circuit characteristics. Okay, so next short circuit characteristics, you have only one reading. So in the same graph you have to take another one two y axis, one y axis V phase, then another one y axis ISC. We assume 20 ampere, say 2 ampere field current. Okay, so 20 ampere here, then field current 2 ampere, that will give 1 point. Okay, so that point and origin you can join, that will give short circuit characteristics. Okay, so there is only one reading in short circuit characteristics, you will have only 1 point, you can join that point with origin. So that is the short circuit characteristics. So the shape will be like this. This is the OCC characteristics. This is the short circuit characteristics. Short circuit characteristics is that is ISC, that is short circuit current versus IF. OCC characteristics is V phase versus IF. Okay, this is the OCC characteristics. This is the short circuit characteristics. Then once you drawn the OCC characteristics and SCC characteristics, you have to calculate the synchronous impedance. Then once you calculated the synchronous impedance and if you know armature resistance, you are able to calculate XS. If you know XS value, you can substitute here, then you can calculate E phase. Okay, so we can see one problem in this, then you can understand more. Okay, so this is the given data. Open circuit and short circuit test is conducted on a 3-phase star connected 866 volt 100 kVA alternator. This is the test data. This is OCC test data. Then field current 1 ampere is produced, short circuit of 25 ampere. That means you can form the table. Okay, so field current is 1 ampere. Then short circuit current ISC is 25 ampere. Only one reading. Okay, that you can form the table. Then armature resistance directly given in the problem. Okay, 0.15 ohm. Then they are asking full load regulation at 0.8 power factor lagging by EMF method they are asking. So what is the first step for EMF method? By using open circuit test data and short circuit test data, you have to draw the open circuit characteristics and short circuit characteristics. So now, so this is the line voltage. In the question, the line voltage is given. So you have to convert its equivalent phase voltage. So 173. So phase voltage equal to in star connected alternator. So this is the star connected alternator. The question itself mentioned. Even it is not given, you can assume star connected alternator. That is V phase equal to VL divided by root 3. So 173 you will get 99.88. Like that you can convert all the line voltage into phase voltage. This is the field current. Okay, 1 to 7 the field current. So you can draw the graph. Okay, so graph. So this is the V phase graph. This is the ISC graph. Two y axis. Then x axis is IF. X axis is IF. So you have to draw. Then 1 you can take the scale. Okay, so 2, then 3, this is scale 4, 5, 6, 7. So x axis the maximum is 480, 500. So you can take 50, 50. This is 50, then 100. Like that you can take y axis. 1 centimeter equal to 50 volt. Like that you can take y axis. Then you can then short circuit is, what is the short circuit table? So as per this short circuit table is that is 1 field current 1 ampere, then 25 field current 1 ampere 25.
So that is field current 1 ampere, 25 ampere. So in star connected alternator, the 25 ampere is the line current, but in star connected alternator, line current equal to phase current. So this is IA, ISC phase. So the graph, all the quantities should be in phase value. So V phase versus IF. This is IF, then V phase. This V phase and IF, you can draw the curve. So that will give like this. Okay, the graph will be like this. Then short circuit. Okay, 1 ampere 25. So that will give the graph like this, like this. So this is the OCC curve. This is the short circuit curve. Short circuit characters, SCC. So once you drawn the OCC and the SCC, next step you have to calculate the full load current. So for example, so here they are asking regulation at full load regulation they are asking. You can easily calculate full load current because you know the kVA and voltage. So you can easily calculate the full load current. So what is the full load current? kVA equal to root 3 VL IL into 10 to the power 3. So kVA is 100 kVA. So 100 root 3 VL is 866. IL you supposed to calculate 10 to the power minus 3. This will give 66.67. Why you are calculating this current? Because they are asking regulation at full load. So you have to calculate full load current. This is star connected alternator. So line current equal to phase current. So phase current equal to 66.67. Then rated terminal voltage. So 866 is the alternator rated voltage. Divide by 3, that will give 500 is the V phase value. This is the V phase value. V phase equal to VL divided by root 3. Now we calculated full load current. This current is phase current. Okay, IL equal to I phase star connector. Phase current and phase voltage we have calculated. Then we have drawn the curve. So now next step you have to calculate the ZS. So ZS, this is the important step. Listen here, ZS equal to VOC phase divided by IASC phase for same excitation. This term is important. Why same excitation? So if they are asking regulation at full load means directly you can substitute the full load current here. What is the full load current? 66.67. Then for this 66.67, what is the field current? That you have to calculate or measure from the graph. Okay, so for example, assume this is the graph. So what is the 66.67? This is the full load current. You can take that point in the scale, that is current scale, current axis. You can project to current graph. Current graph is the short circuit graph. Then project that to field axis, that will give one current, that is called 2.4. that you can write here. So 2.4 you can, okay, 66.67, what is the field current? That you have to measure. Okay, why 66.67? Because full load current. For that full load current, what is the field current? That you have to measure from the graph. Okay, so once you have measured, next for the same field current, you have to calculate the voltage. So you can project once again to voltage graph, because now you need voltage. So you have to project voltage graph. So this is the voltage graph. OCC is the voltage graph. SEC is the current graph. Okay, so you can project to OCC, then you can project to y-axis, voltage axis. That will give one voltage, that is called 240. That voltage is 240 voltage. Okay, so now you can substitute that voltage. So the ZS thing is important. That is, first you have to substitute the full load current. For the full load current, you have to identify the field current from the graph. For the same field current, you have to identify the voltage from the graph. So graph is important. Okay, so now for same field current, you have to calculate the ZS. This is the important. Okay, so ZS. So ZS gives 3.6. 240 divided by 66.67. That will give 3.6 ohm. Then RA directly given 0. So 3.6 square minus 0.15 square, that will give the XS. Once you know XS value,
you can substitute V phase value 500, that is 866 divided by 3, power factor 0.8, 66.67, that is full load current. They are asking regulation at full load, so 66.67. The armature resistance is given, that is 0.15. Then V phase sin phi, cos phi is 0.8, so sin phi is 0.6. Then IA. Then XS we have calculated. From the previous slide, you can see XS we have calculated. Okay, ZS once you calculated, if you know RA value, you can calculate the XS, that is 3.5. So 3.5 you can substitute. So E phase value 677. So once you know the E phase value, you can substitute V phase value, then you can calculate the regulation. So 35.57. So in EMF method, the regulation value is always high. That means the EMF method always gives high value of regulation, because this is the approximate method, not exact method. Direct method is the exact method, higher percentage of voltage regulation. Okay, this method is also called as synchronous impedance method. Why it is called synchronous impedance method? Because from the graph you are calculating the synchronous impedance. That is why this method is called synchronous impedance method. হ্যালো, ভিডিও কি শেষ? জি স্যার। হারুনের সাথে মিট করো। হ্যাঁ, বলো। কিছু বুঝতে না পারলে বলো। হ্যালো, স্যার এখানে এর ম্যাথমেটিক্যাল টার্মে একটি বিষয়ে একটু সেটা কথা বলতাম। আচ্ছা আমি কি আমার থেকে অন করবো? আমার থেকে মানে ভিডিও অন করে কথা বলবো। হ্যাঁ, হ্যালো, ভিডিওটা অন করলে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ভিডিওতে স্যার অসুবিধা নেই। অসুবিধা হ্যাঁ, হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমরা যে গ্রাফটা আঁকাই, সেই গ্রাফটা আসলে আঁকানোর নিয়মটা আসলে কি? আমরা তো আসলে যে গ্রাফটা পাবো সবার যে অ্যাপ্রক্সিমেট গ্রাফ তো এক্সাক্ট গ্রাফ তো হওয়ার কথা না স্যার, কারণ আমরা তো গ্রাফের যে 2.4 যে ফিল্ড কারেন্ট এখানে দেওয়া ছিল, সেই সাপেক্ষে যে ভিওসিসি দেন শর্ট সার্কিট কারেন্ট, এটা যে নির্ণয় করা গ্রাফ থেকে যে ওপেন সার্কিট ভোল্টেজটা বের করছি, এখানে এই বের করাটাই কিন্তু একটু প্রবলেম হয় স্যার, গ্রাফ থেকে বের করা। এখানে যদি একটু বোঝাই দেন তাহলে মোটামুটি বোঝা যাবে স্যার। আচ্ছা তোমাদের ফার্স্টে যেটা করতে হবে, গ্রাফটা ড্র করতে হবে, ঠিক আছে? তোমাদের কিছু রিডিং নিতে হবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো তোমাকে বিভিন্ন ফিল্ড কারেন্টের জন্য ওপেন সার্কিট ভোল্টেজটা মেজার করতে হবে। সেটা কিন্তু ওই যে আমরা একটু আগে আমার তোমার ল্যাবের এক্সপেরিমেন্টের যে পিডিএফটা দেখাচ্ছিলাম, সেখানে কিছু রিডিং নেওয়ার ক্রাইটেরিয়া বলে দেওয়া ছিল, যে তোমার ওই যে ভোল্টমিটার থেকে ওপেন সার্কিট ভোল্টেজ গুলো তোমরা মেজার করবা। সেটা মেজার করার পরেই কিন্তু আমরা গ্রাফে প্লট করতেছি, বুঝতে পারছো? এই যে দেখো বাম পাশে ফিল্ড কারেন্ট ভার্সেস ওপেন সার্কিট, তো এটাই কিন্তু সেই ওসিসি কার। এটার এক্স অ্যাক্সিস বরাবর ফিল্ড কারেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার ওপেন সার্কিট ভোল্টেজ গুলো আমরা নিয়ে যদি আমি প্লটটা করি তাহলে কিন্তু পাচ্ছি। বুঝতে পারছো কি এটা? না ঠিক আছে, মানে বিষয় হলো যে আমাদের আগে শর্ট সার্কিট কারেন্টে বের করতে হয়, তার সাপেক্ষে ফিল্ড কারেন্টে বের করতে হয় গ্রাফ থেকে। এখন গ্রাফ আঁকানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ফিল্ড কারেন্ট আমরা পাচ্ছি তার সাপেক্ষে যে ফিল্ড মানে যে ফুল লোড কারেন্ট আমরা পাচ্ছি তার সাপেক্ষে যে ফিল্ড কারেন্টটা, এটা কিন্তু অ্যাজাম্পশন প্রত্যেকের এক হবে না স্যার, কারণ এখানে একটু ভেরিয়েশন আসবে। এক্সাক্ট তো স্যার সম্ভব না এইভাবে হাতে কোনো যদি আমরা করি। না এক্সাক্ট সম্ভব না, ঠিক আছে। তুমি গ্রাফে যেটা পাবা সেটাই তুমি বসাবা, এটা এক একজন এক এক রকম হবে, এটি স্বাভাবিক। কারণ তুমি গ্রাফে সেটাকে তুমি কি করতেছো, একটা মানে এক্সট্রাপোলেট করে তুমি সেটা বের করতেছো যে শর্ট সার্কিট কারেন্ট তো হচ্ছে ফিল্ড কারেন্টের জন্য, এই ফিল্ড কারেন্টের জন্য গ্রাফে হয়তো এক্স্যাক্টলি ওই ফিল্ড কারেন্টের ওসিসি ভ্যালুটা দেওয়া নাই, সেটা তোমার হয়তো এক্সট্রাপোলেট করে বের করতে হবে। তো সেটা আসলে ভিন্ন হতেই পারে, এটা কিছু যায় আসে না। তো তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? এখানে দেখো একটা জিনিস আমি বলি, এখানে কিন্তু একটা মাত্র ফিল্ড কারেন্ট সরি শর্ট সার্কিট কারেন্ট বের করছে,
আমরা কিন্তু এক্সপেরিমেন্টে দেখছি যে শর্ট সার্কিট কারেন্টের ধরো এসসি কার্ভ বের করার জন্য যতগুলো ডাটা দরকার ততগুলো বের করছে। এটা হচ্ছে আমাদের তোমরা ইয়েতে দেখবা, ওই পিডিএফ এর মধ্যে দেখবা ওভাবে লেখা। তো এখানে আসলে যে কোনো একটা করা যায়, তুমি যদি যে কোনো একটা ভ্যালু শর্ট সার্কিট না তাহলেও হবে, আবার অনেকগুলো ভ্যালু নিয়ে যদি গ্রাফ ড্র করো সেটাও হবে, তুমি যদি বের করতে চাও। তবে আমি এইখানে যেটা দেওয়া আছে দেখো, একটা মাত্র ফিল্ড কারেন্ট বের করছে শর্ট সার্কিট কারেন্টের করসপন্ডিং, তো সেটা বের করলেও কিন্তু সম্ভব, কারণ অ্যাকচুয়ালি আমার লাগবে কয়টা, একটা ভ্যালুই লাগবে। আমার কিন্তু অনেকগুলো ভ্যালু দরকার নাই, বাট ড্র করা পারপাসে শর্ট সার্কিট কারেন্টের কার্ভটা ড্র করার জন্য অনেকগুলো ভ্যালু প্রয়োজন, কিন্তু তুমি বের করার জন্য শুধুমাত্র একটা ভ্যালুই প্রয়োজন। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? হ্যালো, কথা শুনতে পাচ্ছো? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা নিয়ে একবার কনফিউজড হলো না যে আমার ওই শীটের মধ্যে দেখলাম যে অনেকগুলা ফিল্ড কারেন্টের করেসপন্ডিং মানে শর্ট সার্কিট কারেন্ট বের করছে, আবার এখানে একটা মাত্র বের করছে। একটা বের করছে হচ্ছে শুধুমাত্র আমার ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য একটাই যথেষ্ট, বাট আমি গ্রাফটা ড্র করতে গেলে এসসি কার্ভে সেক্ষেত্রে আমার অনেকগুলো ভ্যালু প্রয়োজন। আবার চাইলে একটা ভ্যালু দিয়েও কিন্তু বের করা সম্ভব, কারণ তোমার দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সরল রেখা, তো একটা ভ্যালু দিয়েও তুমি চাইলে গ্রাফটা বের করতে পারবা, যেহেতু তুমি স্লোপ জানাও। স্লোপ জানা থাকলে y ইকুয়াল টু mx ফর্মুলা বসায়ও তুমি চাইলে আরো পয়েন্ট গুলো এমনি বের করে নিতে পারো। এই কারণে এরা একটা মাত্র ভ্যালু বের করছে। সো আমার মনে হয় না আর অনেক ভ্যালু দরকার আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমি দেখাই। এখানে দেখো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এখানে কিছু ডাটা দেওয়া আছে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা যখন রিপোর্ট করবা জি তোমরা এই স্যার, বলেন ডাটাগুলো, স্যার। হ্যাঁ তোমরা এই ডাটাগুলো ইউজ করে তোমরা রিপোর্ট করে ফেলবা, তাহলে আর তোমাদের ঝামেলা হচ্ছে না। এখানে দেখো ফিল্ড কারেন্টের করসপন্ডিং ওসিসি ভ্যালুগুলো দেওয়া আছে, আপনার সার্কিট ভোল্টেজ এবং একটা শর্ট সার্কিট কারেন্ট দেওয়া আছে, এবং একটা এক্সাম্পল হিসেবে এটা দেওয়া আছে। তোমরা এটা ইউজ করি তোমরা রিপোর্ট তৈরি করবা, সো তোমাদের আর ঝামেলা হচ্ছে না ডাটা নেওয়ার জন্য। তো এরপরের বাকিগুলো দেখো, এগুলো তোমরা সবাই বুঝছো, তারপরেও আমি আরেকটু ব্রিফিং করি এখান থেকে। দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ফেজর ডায়াগ্রাম থেকে ইকুয়েশনটা বের করছে, এটা কি দেখছো? ওই যে জেট এস বের করার যে ফর্মুলার পরে সেখান থেকে আমরা কিভাবে ইয়েটা বের করব। হ্যালো, স্যার বুঝছি স্যার এটা। ওইটা আশা করি তোমরা বুঝছো। এই যে দেখো ইকুয়েশন যেটা, আমি এটাই বোঝাতে যাচ্ছিলাম। এই ইকুয়েশনটা কি তোমরা ক্লাসে দেখছো? হ্যালো, এই যে ইকুয়েশনটা, এটা কি তোমরা ক্লাসে দেখছো? জি স্যার, এটা জি স্যার দেখছি। দেখছিলাম। এটা হচ্ছে তোমার ফেজর ডায়াগ্রাম থেকে এই ইকুয়েশনটা আসে। এটাই হচ্ছে এখানে জাস্ট তোমার যে ওপেন সার্কিট ভোল্টেজটা কিভাবে তোমার লোড ভোল্টেজ মানে লোডের অবস্থায় ভোল্টেজ থেকে সেখান থেকে কিভাবে মেজার করা হয় সেটাই আর কি। এটা তোমরা হয়তো এক্সাম্পলটা বুঝতে পারছো, এরকমই তোমাদের রিপোর্টে দিতে হবে। তো এখন আমরা আরেকটা ভিডিও দেখবো, সেটার হচ্ছে এটারও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে সমস্যা হয়, আমি বুঝতেছি না আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা কেন আসতেছে না, আমি তারপরে শেয়ার করে দিচ্ছি। তোমার যে একজন নিয়ে করলো সে এখান থেকে নিয়ে নাও, আমি তোমাদের চ্যাট বক্সে লিঙ্কটা দিচ্ছি। লিঙ্কটা পাইছো? চ্যাট বক্সে দিলাম এখন। হ্যালো, হ্যাঁ জি স্যার, পাওয়া গেছে স্যার। আচ্ছা আরেকটা জিনিস, আমি তোমাকে, তোমরা যখন এই যে স্ক্রিন শেয়ার করে দিচ্ছিলে তখন কোনো ইন্টারাপশন হচ্ছিল কি? মানে আমার মোবাইল অফ করলে তোমাদের শোনা যায় না, এরকম কোনো ঝামেলা হচ্ছিল? হ্যালো, মাঝখান দিয়ে একবার ডিসকানেক্ট হয়েছে, এটা কি আমার নেটওয়ার্কের সমস্যা নাকি আপনার বন্ধ করার কারণে? সমস্যা হয় নাই স্যার, সমস্যা হয় নাই স্যার। সমস্যা হয় না? তাহলে ঠিক আছে। মানে আমি আবার কনফিউজ ছিলাম যে এটা কি আমার মোবাইল ধরো স্ক্রিন অফ হয়ে গেলে তোমাদেরটা আবার অফ হয়ে গেল কিনা। তো যাই হোক, তোমাদের এখন যে লিঙ্কটা দিলাম দেখো, তোমরা এই ভিডিওটা খুব বেশি সময় লাগবে না, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে ল্যাবের ভিতরে কিভাবে করে এটা দেখার জন্য। তো তোমরা ফাহিম ফয়সাল মনে হয় না, তুমি করো, এটা স্ক্রিন শেয়ার করে দাও। আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করলে Impedance method that is done on a three-phase alternator. You can see here, these are the nameplate details. Okay, first of all, this DC motor nameplate details. Okay, you can see here.
the nameplate details. This is a DC motor which is সবাই having ল্যান্ডস্কেপ মোডে নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে নিলেই জিনিসটা ভালো দেখা যাবে। ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নাও সবাই। 4.2 amps. Here, if you see, this is our machine. Okay, this is DC motor which is giving the initiation to a alternator. The alternator other name is synchronous generator. The alternator other name is synchronous generator. It is not a self-starting machine. So we are making this motor being coupled mechanically and we are running alternator. So coming to the experiment, we are conducting an open circuit and a short circuit test on a three-phase alternator. So what happens here, the supply taken is from DC supply. Okay, so only we are using the DC supply machine and we are giving the machine to be a rated speed. So for bringing a machine to a rated speed, I am keeping the field rheostat to it adjust and make the speed to be rated speed. Then we will make this circuit of the generator which is coupled to the motor is made on. Before going to on that one, we will be adjusting this rheostat to maintain the voltage corresponding armature. Between this voltage and armature current for a generator are measured by varying this rheostat. So coming to the circuit diagram, if you see here, the circuit diagram is being considering the input, that is DC supply is given and the motor is made on and the motor is running, is being coupled to the alternator. Now what happens, the generator or a synchronous generator or our alternator works on and it is being excited by the other thing, that is this rheostat, and we measure the voltage, corresponding voltage and armature current, voltmeter and armature current. Now what we will do is, that is open circuit test. Now we just short this with a 3 TPST, that is tripole single throw switch. This is tripole single pole switch. This switch is made on this. Till now we are conducting open circuit test, the switch is in open condition, but when we do the short circuit test, we have to close this switch, and after closing that switch we will have the short circuit test is to be conducted. We have seen in the nameplate details, you can see there the current here, it is 4.2 amperes. So when we close that switch, we have to adjust that current to the 4.2 amperes and we have to take a single reading. Okay, that is how much of the field current is being present whenever we give rated current. So those two readings we have to obtain, and then remaining calculations we have to do for getting the efficiency and also regulation of the machine. Okay, this is called regulation. So this test is called as regulation of an three-phase synchronous alternator done by synchronous impedance method. So here the impedance you are all familiar, right? Impedance is nothing but Z. It is relationship between the voltage and current. Okay, in AC systems. Okay, dear students, we shall start the experiment. See, the machine is made start with a DPST. Okay, okay, now we have to adjust the field rheostat to obtain speed, that is rated speed. Okay,
Okay. Now, after adjusting the rated speed, now we have to take the reading of the two, that is machineries, that is first of all voltage and the current across the generator. Okay, we have to measure the voltage and the current across the generator. You can see here, as we have opened the switch is in open condition, the rated current is not being adjusted, it is reduced to 0. Okay, you can see here 0. So you can see we have to note these two readings by adjusting this rheostat. Okay students, okay, first reading you can see OC test readings. Okay. Here it is being connected to 600 volts. Here it is being connected to 600 volts. Okay, this is 300 and this is 600. So the scale is about 300. So whatever the reading we have got, that must be multiplied into 2. So if you see here, it is 110, 110, 112. Okay, starting reading. Okay, voltage and current, open circuit voltage, that is 112 into 2. And here also, if you see, this is 1 and this is 2. We have given connection to 2. So whatever the reading here we got, that must be multiplied into 2. If you see here, this is 0.08 or 9. Okay, 0.09 into 2. This is first reading. Now next reading, we have to adjust this rheostat. Dear students, you have to see this experiment. This is important for us. So we have to adjust according to this voltage and current. Okay, I think the voltage has been reached to 120. So 120 into 2, and if you see the current, that is 0.1 into 2. Okay, this is the second reading. Now the third reading, I am adjusting again the rheostat. Okay, see the readings. Okay, that is around 130, right? So 130 into 2, and current you can see 0.12, I think. Okay, 0.12 into 2. Okay, similarly we can move here. Now I am going to move this to 140. Okay, 140. Okay, the 140 into 2, and now the other reading is 0.1, I think it is 4, right, into 2. Okay, next one we will be adjusting somewhat more. Okay, why? Because we have to vary until 415 volts. So I have gone directly to 160, where 160 is the other reading. 160 into 2, and you can see here 0.16 into 2. Okay, next one, if you take another reading, that is 180, sir. Okay, 180 into 2. Okay, 180 into 2, the reading is 0.18 into 2. Now next reading is, if you see here, I have gone to 190. Okay, so for 190 into 2, the reading is 0.24 into 2. Now next, if we gone to 200, okay, that's it. Okay, 415 volts, right? So I have kept 200. Okay, this might be the last reading. 200 into 2, the readings we got here is 0.26 into 2. Okay students, this is now we can bring back this to normal position. Okay, this is about the open circuit test. Now what shall we do is, we shall make the switch to be closed for conducting AC test. Okay, you can see here, present it is 0. When we close this switch, okay, when we close this switch, you can see that deflection is nothing but it has some reading. Now we have to adjust the rheostat to make this current to a rated current, that is 4.2. Okay, I am adjusting the rheostat. You can see, students, up to
to 4.2. Okay, now the current reading here we have to SC test, we have to write here 4.2 amps, and the field current here is 0.16. Okay, it is between 6 and 7. Okay, I will write 0.17 into 2. Okay students, this is the reading about the SC test. Okay, now we have to bring this rheostat back to its original position. Okay, and then we have to release the switch. Okay, now we have to make this rheostat back to its original position, making it to normal speed, and then we have to switch off the machine. Okay, the 3-point starter will come to its original position. Okay students, this is about the regulation of an 3-phase alternator by synchronous impedance method. Okay, the calculations will be explained in your video part. Okay, thank you. রিয়েক্টিভ আথু হ্যালো, স্যার স্মুথলি দেখতে পারি না ভিডিওটা স্যার। আচ্ছা তোমাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি লিংকটা, তোমরা চাইলে নিজেরাও দেখতে পারো, সেখানে হয়তো স্মুথলি দেখতে পারবে। তোমাদের কারো যারা দেখতে পারছো তাদের কোনো কোয়েশ্চেন আছে? স্যার চ্যাট বক্সে দিয়ে দিলে জুম মিটিং শেষ হয়ে গেলে তো আর লিংক থাকে না। তোমরা এখন কপি করে রাখো। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি কিন্তু দুটা লিংকই আমি চ্যাট বক্সে রাখছি, তোমরা কপি করে রাখতে পারো। আচ্ছা, তো তোমরা কি বুঝতে পারছো লাস্টে যেটা এক্সপেরিমেন্ট করলো? এটাই হচ্ছে জাস্ট ওই রিডিং গুলা কিভাবে নিল ওপেন সার্কিটের, জাস্ট কানেকশন গুলা মানে মেশিনের কানেকশন গুলা দেখাইছে মূলত আর কি। এখানে কিন্তু একটা পার্থক্য খেয়াল করো নাই, সেটা হচ্ছে এখানে কিন্তু ডিসি মোটর ইউজ করছে। আমরা কিন্তু আমাদের ইয়েতে শীটে দেখছি হচ্ছে ইন্ডাকশন মোটর, 3-ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করছি জেনারেটরটাকে প্রাইম মুভারটাকে ঘোরানোর জন্য। বাট এখানে এক্সপেরিমেন্টের মধ্যে কিন্তু দেখাইছে হচ্ছে ডিসি মোটর। অ্যাকচুয়ালি ডিসি মোটর দিয়ে ঘোরানো যায় অথবা চাইলে ইন্ডাকশন মোটর দিয়ে ঘোরানো যায়। এটা আসলে জাস্ট মোটরটাকে ঘোরানো আর কি, জেনারেটরের প্রাইম মুভারটাকে ঘোরানো, এই পারপাস আর কি, আর কোনো পারপাস নাই। এই একটা সিম্পল পার্থক্য আছে আমাদের, আমি আসলে ওইরকম পাই নাই, মানে কিভাবে ইন্ডাকশন মোটর দিয়ে ঘোরানোর কোনো এক্সপেরিমেন্ট আমি পাই নাই। সো এটা আসলে খুব মেজর ডিফারেন্স না, এটা জাস্ট শুধু ঘোরানো, এটা স্পিডটা জাস্ট কম বেশি হবে, এটা নিয়ে আসলে তেমন কোনো পার্থক্য হবে না আসলে। তো যাই হোক, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো স্যার, প্রতি ক্ষেত্রে 2 দ্বারা গুণ করার কারণটা কি স্যার? প্রতি ক্ষেত্রে 2 দ্বারা গুণ কোনটা বুঝি নাই স্যার। যখন রিডিং গুলা নিছে স্যার, তখন প্রতি ক্ষেত্রে 2 দ্বারা গুণ করছে, ভোল্টেজ কেও আবার কারেন্ট কেও। এটা মিটারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর নেই, এটা হয়তো মাল্টিমিটারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হতে পারে। একবারের মান 2 ভোল্ট করেছিল। সেটা ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর আর কিছু না। আচ্ছা, তো ল্যাব কিভাবে সাবমিট করতে হবে? ওকে, তোমরা ল্যাব রিপোর্ট জমা দিবা। তোমরা একটা ডাটা অলরেডি দেখছো যে প্রথম ভিডিওটার মধ্যে। হ্যালো, জি স্যার বলেন। প্রথম যে ভিডিওটা দেখছো সেখানে কিন্তু তোমরা কিছু রিডিং দেখছো, সেটাই দিয়ে কিন্তু তোমরা রিপোর্ট তৈরি করতে পারবা। বাট তোমাদের জাস্ট লিখতে হবে, তোমাদের রিপ্রেজেন্টেশনটা সবার আলাদা হবে। তোমরা ওই লেখাটা নিজের মতো করে লিখবা, তোমাদের ডিসকাশন ওগুলো সবই নিজের মতো করে, একজন একজন কপি করবা না। আর হচ্ছে কি বলে, ওই যে তোমাদের প্রথম ভিডিওতে যে ডাটাগুলো আছে সেগুলো তোমরা ইউজ করবা, ঠিক আছে? খুব বেশি কঠিন নিয়ে না। স্যার কথা হলো স্যার, একসাথে সবাই দেখলাম স্যার, তো সবাই লেখা তো একরকম হওয়ার কথা স্যার হিসেবে। না না, এক কেন হবে বলো? তুমি তো ডিসকাশন কি তুমি এক হবে বলো? তুমি তোমার ভাষায় লিখবে, আরেকজন তো তোমার ভাষায় লিখবে না, বুঝতে পারো নাই? স্যার শুধু তো ডিসকাশনটাই মানে ভিন্ন হবে, বাকি সব তো একই হবে স্যার। একই হবে। এখন তুমি যদি আরেকজনটা কপি করে নিজের মতো করো, তো তোমার যে স্ট্রাকচার সেটা তো আরেকজনের সাথে মিলবে না। নিজের মতো করে করলে সেটা কখনোই একজন আরেকজনের সাথে ম্যাচ হয় না। তো যাই হোক, সেটা তোমরা করো। তোমাদের ল্যাব হয়তো এই মাসেই শেষ হয়ে যাবে, আমি যা দেখতেছি আর কি। কারণ আমাদেরকে এই মাসেই মনে হয়, আগামী মাস পর্যন্ত তোমার শিডিউল দেখছো তো, ক্লাস শিডিউল? হ্যালো,
দিছে 24 তারিখ পর্যন্ত। এই মাসের নাকি আগামী সম্ভবত মাসের? স্যার জানুয়ারি 24 তারিখ পর্যন্ত। জানুয়ারি জানুয়ারি 24 তারিখ স্যার। হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি 24 তারিখ। তো সেক্ষেত্রে হচ্ছে আছে সময়, তারপরেও আমাদের আবার লাস্টে ল্যাব টেস্ট, ল্যাব কুইজ নিতে হবে, তো আগে আগে শেষ করতে হবে। তো তোমরা রিপোর্ট গুলো আগে স্যার আগে। আমাদের কোনো হ্যাঁ শিডিউল নাই স্যার, আমরা হচ্ছে ল্যাব কুইজ কবে দিব এরকম কোনো রুটিনও পাই নাই, প্লাস না, হচ্ছে স্যার ওইটা তোমাদের যখন ক্লাসের টাইম শেষ তার হয়তো 1 সপ্তাহ সময় দিবে আর কি, এগুলো সব জমা, বা ওই সময়ের মধ্যেই সব ক্লাস টাইম যখন শেষ হবে তার মধ্যেই তোমাদের সবকিছু শেষ করতে হবে। আমি এইটুকুই শুনছি, তোমাদের ক্লাস টেস্ট, ল্যাব টেস্ট, কুইজ টুইজ যা আছে সব ওই সময় শেষ করতে হবে, ক্লাস টাইম যখন শেষ হচ্ছে। সেটা হয়তো জানুয়ারিতে আমি যতদূর জানি আর কি। তো তোমরা তো রিপোর্ট গুলো স্যার তৈরি এর করে। ভিতরে কি তাহলে সিটি হবে না? হ্যাঁ স্যার অন্যরা তো সিটি দিচ্ছে, মানে এখন সিটি হ্যাঁ দিচ্ছে হ্যাঁ, কন্টিনিউয়াস, আমরা 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 চাচ্ছিলাম স্যার মানে হ্যাঁ, দেওয়ার আমরা জন্য আর কি। সিটি দিবা নাকি অ্যাসাইনমেন্ট নিবা বলো? স্যার ওই অ্যাসাইনমেন্ট স্যার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট স্যার স্যার, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয় স্যার। স্যার অ্যাসাইনমেন্ট দেবো স্যার। অ্যাসাইনমেন্ট দেবো, সিটি দেবো না স্যার অ্যাসাইনমেন্ট দেবো স্যার। স্যার। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিলে স্যার ভালো হয়। অ্যাসাইনমেন্ট স্যার। অ্যাসাইনমেন্ট? জি স্যার। অনলাইনে সিটি দেওয়া স্যার প্রবলেম হয়ে যাবে। জি স্যার অ্যাসাইনমেন্ট দেবো স্যার। আর সিটি দিব স্যার। যেটাই দেন মার্ক লাগবে। স্যার মার্ক চাই। দুইটাই একই রকম লিখে মেইলে পাঠিয়ে দিতে হবে। স্যার বাসা থেকে সিটি দেওয়ার প্রবলেম হয় স্যার। ভাই মার্ক দিয়ে কি করব, আমাদের তো শেখা দরকার। ওকে, সমস্যা নাই। তো যাই হোক, তো তোমরা অ্যাসাইনমেন্ট যা দেখছি আসলে সিটি দিয়ে তোমরা কুল কিনারা করতে পারবে না, কারণ আসলে এটা মানে ইভালুয়েশন করাও মুশকিল হবে। তো তোমাদের আমি অ্যাসাইনমেন্টের ইয়ে দিয়ে দিব, খুব সম্ভবত আজকেই দিয়ে দিব মেইল করে। তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট। শোনো, আরে যদি বলি স্যার আমি অ্যাসাইনমেন্টও দিতে পারবো না। আরে জামাতে মার্ক দিয়ে দেন স্যার, মার্ক দিয়ে দিব। মিউট করো মিউট করো। আচ্ছা শোনো, তোমাদের অ্যাসাইনমেন্ট হলেও তোমাদের কিছু মানে কিছু ক্রাইটেরিয়া থাকবে, যে এমন না যে সবাই একটা কপি করে দিয়ে দিবা আর মানে ফুল মার্কস পেয়ে যাবো, এরকম হবে না, একটু ভিন্নতা থাকবে। এটা আমি দেখলাম যে এটা একটা ভালো ওয়ে, বিশেষ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলা নিজের ভাষায় লিখতে হবে, বুঝছো? কি বুঝলা? মানে স্যার বই কপি করা যাবে না, নিজের মতো করে লিখতে হবে। বই তুমি দেখতে পারো, তুমি বই স্যার আমরা সিটি দেবো স্যার। স্যার এখানে একটা কথা আছে স্যার, মানে অন্যরা যারা আছে অন্যান্য ডিপার্টমেন্টের আমাদের ফ্রেন্ডরা, ওরা একটা সিটি দিতেছে, একটা অ্যাসাইনমেন্ট দিতেছে আর কি, এরকম ভাবে দিতেছে আর কি। স্যার মিউট হয়ে গেছে। তোমরা মিউট করো না, তো এই জন্য স্যারই মিউট করে দিছে। ভাই অ্যাসাইনমেন্ট অথবা চিঠির ইয়েগুলোর জন্য একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। 38 ব্যাচে দিলে আমরা কোনোদিন খুঁজে পাবো না ভাই। এরা ভাই অ্যাসাইনমেন্ট দিলে কি সমস্যা তোমাদের রে? তোমরা সবাই আবার সিটি দিতেও চাও, এত পড়ো রে ভাই রে। কাজল তোমার অ্যাসাইনমেন্ট দিলে তোমার কাজল, 3.50 আসবে না। পড়া ঘরের ছেলে। এত পড়ো রে, গার্লফ্রেন্ড 3.50 উপরে আসবে। এত পড়ো তোমারে, তোমরা পড়ো, এত পড়ো, সেটাই। ওদের কথা কি স্যার শুনতেছে না? তোমরা কি শুরু করছো রে ভাই? নিজে লিখতে না, পড়ালেখা করো, সিটি দিতে হবে। অ্যাসাইনমেন্টের চেয়ে সিটি অনেক ভালো হবে। অ্যাসাইনমেন্টে দিলে যার যার মতো করে লেখা। আরে পরিবর্তন তো হবে, সবার রোল নাম্বার পরিবর্তন হইব না, অ্যাসাইনমেন্ট এটাই তো সবচেয়ে বড় পরিবর্তন, আর কি পরিবর্তন দরকার আছে?
আরে বেটা সিটি নিলে তো ঠিক আছে দেখে দেখে লিখবি, অ্যাসাইনমেন্ট নিলে দেখে দেখে লিখবি, এত ভয় পাইতেছিস কে? বইয়ের কিছু নাই, মার্কের দেখে দেখে লিখবি, তুই বিশে খুঁজে পাবি কোনোদিন? আমার তো বিশে আবার সিটি সিটি মানে বিশে এই 15 কথাগুলো তা শুনতেছ তো? ফাইম ফাইসাল কিছু বলবে নাকি? ক্লাস কি শেষ? স্যারের একটা কল আছে, তাই স্যার মিউট। সিয়ার ভাই ক্লাস কি শেষ, চলে যাব? স্যারের একটা ফোন আছে, স্যার কথা বলতেছে। কয়বার বলতে হবে যে স্যারের একটা ফোন আসছে, তোমরা বসে থাকো। ক্লাস কি শেষ? আচ্ছা ওই
আমরা কি লিভ নিব? আরে ভাই স্যার কলে আছে, কয়বার বলতে হয় একটা কথা কি শোনাস না নাকি তোরা? হ্যালো, জি শুনতে স্যার, পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। আমার একটা কল আসছিল, ঠিক আছে, এই কারণে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। তো তোমাদের শেষ করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে তোমাদের রিপোর্ট যেটা তৈরি কর, সরি রিপোর্ট না, আমাদের ক্লাস টেস্টের ব্যাপারে কথা হচ্ছিল। আমি আজকেই তোমাদেরকে ক্লাস টেস্টের ওই তো অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর কি। একটা হয়তো দিব, পরবর্তীতে আর কয়েকদিন কোথাও আরেকটা দিব, বা চাইলে আমি দুইটাও দিয়ে দিতে পারি, সেটা তোমরা দেখবা আর কি। আর মেইন যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা কপি করবে না, তোমরা নিজের ভাষায় লিখবা। তোমাদের কোয়েশ্চেন একদমই ইজি থাকবে, অ্যাসাইনমেন্টের কোনো জটিল কোয়েশ্চেনে বইয়ের কোয়েশ্চেন গুলোই দেখা যাবে থাকবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? নিজের ভাষায় অত লেখা যাবে? স্যার বুঝি নাই। বড় হ্যাঁ, ভাইরা কিছু কথা বলছিল স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে। কি ব্যাপার বলো? আমাদের সিনিয়ররা বলছিল যে অ্যাসাইনমেন্টে স্যাররা মার্ক খুব কম দেয়। এখন আচ্ছা, স্যার, হ্যাঁ, অ্যাসাইনমেন্টে যদি এরকম হয় স্যার তাহলে তো সমস্যা স্যার। না, মার্কস কেন খুব কম হবে? তোমাদের মার্কস ভালোই থাকবে। তোমরা যেটা হচ্ছে জাস্ট কপি করবো না, নিজের ভাষায় লিখবা। আর অ্যাসাইনমেন্ট আমি খুব বেশি বড় দিব না, আমি ছোট ছোট অ্যাসাইনমেন্টই দিব, কিন্তু সেটা হচ্ছে যে তোমরা নিজের ভাষায় লিখবা। তোমাদের নিজের কতটুকু লিখতে পারলা সেটার উপর ভিত্তি করে মার্কস হবে। বুঝতে পারছো? তোমাদেরকে তাহলে আমি, কি স্যার, হ্যাঁ, মানে তাহলে যে কোশ্চেন গুলো আমাদের পরীক্ষায় আসবে বা এরকম আকারে কি আমরা লিখবো আর কি অ্যাসাইনমেন্ট গুলা? না, অ্যাসাইনমেন্টে আমি তোমাকে বলি, তোমরা বই দেখে, তোমরা পারলে নেট থেকে পারো, যেভাবে পারো তোমরা সেটাকে সাজাবা। বইয়ে ধরো একভাবে লেখা আছে, তুমি সেই কথাগুলোকেই নিজের ভাষায় লিখবা। বুঝতে পারলে? কারণ পরীক্ষা হলে তুমি যখন লেখো সেটা নিশ্চয়ই বইয়ের কথাগুলো মুখস্থ লেখো না। ধরো তোমার একটা বর্ণনা আসছে, তোমরা কি করো, নিজের ভাষায় সেটাকে লেখো, তাই তো? জি বুঝতে স্যার, পারলে? প্রিন্সিপাল। তো এই জিনিসটাই যেটা একটা প্র্যাকটিস তোমরা এখন করে, সেটাই আমি চাচ্ছি যে তোমরা এখন ধরো পরীক্ষার হলের মতো করে নিজের ভাষায় লিখতেছো। তবে একটা তুমি সুবিধা পাবা, এখন তুমি চাইলে বই দেখে দেখে তুমি একটু চিন্তা করে করে নিজের ভাষায় লিখতে পারো, এটা অ্যাডভান্টেজ পাবা। এছাড়া ওকে স্যার। এটা পুরোটাই পরীক্ষার মতোই। পরীক্ষা হলে যেমন যেমন ধরো তুমি যা পড়ছো সেখান থেকে তুমি নিজের ভাষায় লিখতেছো, এখনো নিজের ভাষায় লিখবে, বাট তুমি বইয়ের হেল্পটা পাচ্ছ, বই থেকে দেখে দেখে অথবা ইন্টারনেট ঘেটেও তুমি সেটাকে সাজায় গুছিয়ে যতটুকু পারো সুন্দরভাবে সে আনসারটাকে রেডি করবা। এটাই, আর কোনো কিছু না। এখানে আসলে আমি চাইলেও, মানে অনেকে হয়তো ভাবতে পারে যে যে ক্লাস টেস্টের মতো আমি কোনো, সে আমি এটা যেভাবেই দিই, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট আর ক্লাস টেস্ট যেভাবেই বলি, তোমরা এটা না পারার কিছু নাই। তোমরা যদি অঙ্ক দিই সবাই পারবা, এমন না যে পারবে না। এই জন্য আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে তোমাদেরকে সিম্পল কিছু কোয়েশ্চেন দিব যেটা বইয়ে অলরেডি আছে, সেখান থেকে তোমরা ওই আনসারটাকে সুন্দর করে গুছায় লিখে আমাকে দিবা, যাতে একজনের সাথে আরেকজনের ম্যাচিং না হয়। বুঝতে পারছো? ওকে স্যার। এখন এইটা আমি তাহলে কিভাবে বুঝবো? তোমার প্রশ্ন হতে পারে যে এখন 120 জনের আছে, এতজনের অ্যাসাইনমেন্ট কি পড়া সম্ভব, তাই না? কি বলো? এখন একজন যদি চিন্তা করে যে আচ্ছা পড়া সম্ভব না, তাই আমরা কপি করে দিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু এটা বের করা সম্ভব, বুঝছো? সেটা হচ্ছে তোমাদের প্রফেশনাল প্ল্যাগারিজম সফটওয়্যার আছে, তোমরা হয়তো জানো, টার্নিটির নামে আমাদের অলরেডি ডুয়েট থেকে প্রত্যেকজনের জন্য ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। তো এটা খুব ইজিলি তুমি আরেকজনটা কপি করছো কি করছো না সেটা ইজিলি সেখানে চলে আসবে, এবং কত পার্সেন্ট কপি হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে শো করবে। ইভেন তোমরা নিজেরাও দেখতে পারবা। আমি তোমাদেরকে অলরেডি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব ওই সফটওয়্যারে, তোমরা আপলোড করে নিজের পেপারটাকে আপলোড করে তোমরা নিজেরাও অ্যাসেস করতে পারবে যে আমারটা কত পার্সেন্ট সিমিলারিটি হলো। মূলত সিমিলারিটি ইন্ডেক্সটা দেখায় যে তো অন্যদের সাথে, স্যার এটা কি সারা স্যার যত আর্টিকেল আছে সবগুলার সাথে সিমিলারিটি দেখাবে? সবগুলোর সাথেই দেখাবে। তুমি যদি মনে করো যে আমি উইকিপিডিয়ার একটা জিনিস কপি করে দিয়ে দিলাম, তাহলে ওইটার জিনিসটা সিমিলারিটি দেখাবে। তো তুমি কোথাও থেকে কপি করলে হবে না। পরীক্ষা হলে কি তুমি কপি করতে পারো? পরীক্ষা হলে তুমি নিজের ভাষায় লিখতে হয়। তো জিনিসটা এরকম যে তুমি সবগুলা জিনিসই তুমি নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, তুমি আরেকটা ইন্টারনেট থেকে অথবা বই থেকে হয়তো তুমি জিনিসটার কনসেপ্টটা বুঝলা, বুঝে এবার তুমি নিজের ভাষায় লেখো। মূলত আমি চাচ্ছি যে নিজের ভাষায় লেখার যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের খুবই কম। আমি যেটা দেখছি বাইরের দেশে যখন অ্যাসাইনমেন্ট দেয় সবগুলা কিন্তু এভাবে চেক করে নেয় এই টার্নিটিনের মাধ্যমে, যার কারণে ছাত্ররা নিজেরা নিজেদের মতো করে লেখার যে একটা ক্যাপাবিলিটি সেটা গ্রো করে। এটা আমাদের ক্ষেত্রে খুবই খুবই দুর্বল, আমাদের বিশেষ করে আমাদের দেশের ইউনিভার্সিটি গুলোতে। তো আমি চাচ্ছি যে অন্তত এই জিনিসটা তোমাদের মধ্যে ডেভেলপ হোক, ঠিক আছে?
ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তোমরা সবাই পারবা, তো ওইটা আমি আর ইয়ে করতে চাচ্ছি না। সিম্পল কিছু কোয়েশ্চেন দিব, সেটা তোমরা জাস্ট নিজের ভাষায় লিখে ওয়ার্ড ফাইলে, নট স্ক্যান ফাইল বা ইমেজ ফাইল না, ওয়ার্ড ফাইলে সেটা আমাকে পাঠানোর দরকার নেই। আমি তোমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিব, সেখানে turnitin.com এ ঢুকলে পাবা, সেখানে তোমাদের হ্যাঁ turnitin.com এ ঢুকে তোমরা তোমাদের যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট, সেই রিপোর্টের ফাইলটা তোমরা আপলোড করে দিবা, শেষ। আমাকেও পাঠানোর দরকার নেই। বুঝতে পারছো? বুঝে গেল? জি স্যার, থিসিসের মতো আর কি। হ্যাঁ আর ওয়ার্ড ফাইলে লিখে দেবো না হাতে লিখে দিতে হবে? না না, হাতে লিখবা না, হাতে লিখবা না, সবাই ওয়ার্ডে লিখবা। হাতে লিখে স্ক্যান করে পাঠানোর কোনো দরকার নাই। কোনগুলাতে প্রবলেম হয় স্যার? বুঝি নাই। ওয়ার্ড ফাইল করতে গেলে আমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায় স্যার, মানে ফোনে, তখন কি করবো প্রবলেম হবে স্যার? কেন? প্রবলেম হবে কেন? তোমাদের ওয়ার্ডের তো অ্যাপও আছে, তোমরা অ্যাপ অন করে সেখানে লেখা সেভ করে আমাকে জাস্ট পাঠিয়ে দিবা, শেষ। এত প্রবলেম হওয়ার কিছু নাই। তোমাদের যাদের মোবাইলের সমস্যা, তোমরা কম্পিউটারে করতে পারো, আর কম্পিউটার মোবাইলে স্যার আমরা ইয়েতে বলি স্যার, স্যার পিডিএফ তৈরি করে দিই স্যার। না না, পিডিএফ তৈরি করে দিতে পারো, কিন্তু তোমাকে লেখাটা তোমার ইয়েতে হইতে হবে, মানে কি বলে তোমার ওয়ার্ডে লেখা, হ্যাঁ লেখা, তারপরে তুমি এটা পিডিএফ ও সেভ করতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তোমরা যদি ইমেজ আকারে স্ক্যান করে বা ইমেজ করো, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না। বুঝতে পারছো? তাহলে তো স্যার আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে স্যার। স্যার আরো কষ্ট করা হয়ে গেল স্যার। কেন? স্যার যাদের আমাদের তো ল্যাপটপে নাই স্যার। না ল্যাপটপ লাগবে কেন? তুমি মোবাইলে লেখো। মোবাইল নাই, মোবাইলে তুমি শোনো, আমি তোমাদের বলি, মোবাইলে তোমাদের দুইটা অ্যাপের নাম বলি, একটা হচ্ছে WPS অফিস, ঠিক আছে, এটা ডাউনলোড করতে পারো, অথবা তোমরা মাইক্রোসফট ওয়ার্ড নামেও একটা অ্যাপ আছে, সেটাও ডাউনলোড করতে পারো, যে কোনো একটাতে, যেটা তোমাদের কাছে ইজিয়ার মনে হয়। বুঝতে পারছো? এখানে সময় লাগবে স্যার। কেন সময় লাগবে? হ্যাঁ আমি তোমাকে বলি, তোমাদের টাইপিং স্পিড হয়তো অনেকের কম হতে পারে। জি স্যার টাইপিং স্পিড কম স্যার, অনেকে তো মেসেজ ভালো টাইপ করতেই পারে না। না না, টাইপ পারবে না। শোনো, তোমাদের গ্রো করতে হবে স্কিল। তুমি ইউনিভার্সিটিতে পড়তেছোই হচ্ছে স্কিল ডেভেলপ করার জন্য। তোমার যদি স্কিলই ডেভেলপ না হয়, তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ো, টাইপ করতে পারো না, এটা বললে হবে? তো তুমি চাকরি পাবো না, কোথাও চাকরি পাবো না, তোমাকে চাকরি নিবে না যদি বলো যে আমি টাইপিং পারি না। তো তোমাকে এগুলো শিখতে হবে। এই জন্যই তোমাদেরকে এখন এগুলো শেখার জন্য, এই যে তোমাকে এখন যেটা শেখাচ্ছি সেটা কি, নিজে নিজে লেখা। এখন বলতে পারো যে আমার তো মোবাইলে টাইপিং স্পিড কম, তুমি যদি এইটা কম্পিউটারও লেখো, তোমাকে আস্তে আস্তে লিখতে হবে, কারণ নিজে চিন্তা করে লিখতে হবে। তুমি তো কপি করতে পারতেছো না, আর কোনোটা দেখে দেখে টাইপ করতেছো না। তোমাকে নিজে চিন্তা করে তুমি যখন টাইপ করবা, তোমার স্পিড এমনি কম থাকবে, সেটা তোমার টাইপিং এর স্পিড কমে থাকার জন্য না, তোমাকে চিন্তা করে লেখার জন্য অলরেডি তোমাকে সময়টাকে স্লো করেই তোমাকে লিখতে হবে। এই জন্য আমি বেশি বড় কোয়েশ্চেন দিব না, ছোট ছোট কোয়েশ্চেন দিব, যাতে তোমাদের টাইম একটু বাড়ায় দেন। হ্যাঁ, তোমাদেরকে আমি প্রায় 15-20 দিন সময় দিব একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। তো তোমাদের টেনশনের কিছুই নেই। তোমরা থিসিস করে জমা দিবা? হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টের মধ্যে যদি ফিগার থাকে, আমরা ফিগার গুলো হ্যাঁ, কিভাবে? ফিগার তোমরা ইনসার্ট করতে পারো, সেটার জন্য তোমাদের কোনো আমি জায়গার কিছু নাই। তুমি একজনের পারলে ফিগারও কপি করতে পারো, সমস্যা নেই। গুগল থেকে আইনা বসা দিলে হবে স্যার। হ্যাঁ হবে হবে, সমস্যা নেই। ফিগারে তো আসলে বললাম তো, ফিগার কিন্তু প্লাগারিজম সফটওয়্যার চেক করতে পারে না। এই জন্য ফিগারটা নিয়ে আমার কোনো ইয়ে না। আমার কথা হচ্ছে তোমাদের যে লেখাগুলা, সেগুলা যাতে তোমাদের ইমেজ ফরম্যাটে না হয়, সেগুলো হলে কিন্তু সেটা ধরতে পারবে না। ইমেজ ফরম্যাটে কিন্তু তোমরা কেউ দিবা না। বুঝতে পারছো? এই জন্য বললাম যে সবাই ওয়ার্ড ফরম্যাটে কিন্তু ফাইলগুলো আপলোড করবা সেই ওয়েবসাইটে, এবং এটা তোমরা কত পার্সেন্ট সিমিলার এলো সেটা তোমরা নিজেরাও দেখতে পারবা, তোমাদের 40-50% এরকম। তো তোমরা চেষ্টা করবা যাতে 40% বেশি না হয়। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। 40% বেশি হলে তোমাদের মার্কস কাটা যাবে। এই যে বলো না যে আমাদের তো অ্যাসাইনমেন্টে মার্কস কম আসে, এই জন্য বলেই দিলাম 40% কম যদি থাকে তোমাদের মার্কস খুব একটা কাটা যাবে। বুঝতে পারছো? তো তোমাদের মার্কস নিয়ে টেনশনের কিছু নাই। তোমরা জাস্ট চেষ্টা করবা হচ্ছে যাতে তোমাদের সিমিলারিটিটা কম থাকে, মানে 40 কম থাকে। এখন বলতে পারো যে 40ও কেন হবে, কারণ হচ্ছে অনেক কিওয়ার্ড থাকে, যেহেতু আমরা টেকনিক্যাল টার্ম ইউজ করতেছি, সেগুলোর জন্য হয়তো কিছু প্লাগারিজম দেখাতে পারে। তো ওগুলা কিছুটা তোমার অ্যাকসেপ্ট করা মতো করবা, এবং তোমাদের কিছু স্কিলও ডেভেলপ হবে। আর তোমাদের এভাবে সিটি দিলে তোমাদের আলটিমেটলি কোনো স্কিল ডেভেলপ হচ্ছে না, তোমরা একজনের কপি করে জাস্ট পেস্ট করে দিয়ে দিবে, শেষ। এইটুকু স্কিল ডেভেলপ হবে। কিন্তু এখন যেটা দিলাম, তাতে তোমরা টার্গেটিং সফটওয়্যারে কিভাবে চেক করতে হয় সেটাও কিন্তু শিখবা। এটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। বুঝতে পারছো?
এবং তোমরা ওখানে ঢুকে তোমাদের অ্যাকাউন্ট করে নিবা। তোমাদের আমি এটার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। আইডি পাসওয়ার্ড না, মূলত একটা কি দিতে হয়, একটা নাম্বার দিতে হয়। নাম্বার দিয়ে তোমার অ্যাকাউন্টটা খুলতে হবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো সেটা খুলে তুমি ডিরেক্টলি তোমার পেপারটাকে আপলোড করে দিবা। বুঝতে পারছো? তো তোমরা সবাই ওয়ার্ড ফাইলটা দেওয়ার চেষ্টা করবা। তো সেটা WPS ওয়ার্ডে লেখ, তারপর পিডিএফ করে দিব স্যার। না, পিডিএফ করা দরকার নাই, ওয়ার্ডে দিলেই হবে। আবার পিডিএফ এ কনভার্ট করার কি দরকার? আরেক ঝামেলা। তোমরা ওয়ার্ডটা, তোমরা মাইক্রোসফট ওয়ার্ড পাওয়া যায় তোমার প্লে স্টোরে, অথবা হচ্ছে তোমরা WPS অফিস, এই দুইটা আছে। এই দুইটাতেই খুব সিম্পলি তোমার ইয়ে করা যায়, কি বলে তোমার স্যার ওয়ার্ডে লেখা যায়। তো টার্গেট আঁকানো অনেক ঝামেলা। আঁকাইতে হবে না তো, তুমি তোমরা গুগল থেকে সার্চ দিয়ে তোমরা কপি করে বসাই দিবা ওই ইমেজ গুলা। ইনসার্ট আছে না, ইনসার্ট ইমেজ দিয়ে ঢুকাই দিবা, শেষ। ঠিক আছে বুঝতে স্যার। পারছো? জি এটা স্যার। তোমরা, আমি নিজে মোবাইলে লিখছি তো আমার কাছে মনে হয়েছে এটা খুব কঠিন কিছু না। ইভেন কম্পিউটারের চেয়ে ল্যাপটপের চাইতেও ইজি, এত কঠিন কিছু না। জি স্যার। তোমরা জি হয় স্যার, মাইক্রোসফট ল্যাবের ওয়ার্ড, ক্ষেত্রে কি এটা হবে স্যার? না ল্যাবের ক্ষেত্রে আমি এত জটিলতা যাবো না। ল্যাবের ক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে করো, কিন্তু আমি এটা প্ল্যাগারিজম চেক করবো না, কিন্তু তোমরা ভালো করে করো, দেখা দেখি করবা না আর কি। ঠিক আছে? স্যার ল্যাব রিপোর্ট কবে জমা নেবেন স্যার? ল্যাব রিপোর্টটা বললাম তো, ল্যাব রিপোর্ট তোমরা 2 সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করো। আমি সবগুলোকে একটু ফ্লেক্সিবল করে দিচ্ছি, যেহেতু তোমাদের কম্পিউটারের ঝামেলা আছে অনেকে। তোমরা 2 সপ্তাহের মধ্যে যে কোনো ল্যাব হবে তার 2 সপ্তাহের মধ্যে জমা দিবা। এবং ল্যাব জমা, রিপোর্ট কোথায় জমা দেব? হ্যাঁ ল্যাব রিপোর্ট জমা দেওয়ার জন্য আমি আরেকটা সিস্টেম করবো, তোমাদের গুগল ড্রাইভ একটা লিংক দিব। তো সেটা আমি এখন তৈরি করিনি, তৈরি করে তোমাদেরকে দিব, তোমরা ওখানে জমা দিলেই হবে। স্যার ল্যাব রিপোর্টটা শেয়ার হ্যাঁ সেটাও করতে পারো, সেটাও করতে পারো। তোমরা সিআর কে সবাই, ল্যাব রিপোর্ট কি হাতে লিখবে স্যার? ল্যাব রিপোর্টে তোমাদের ফ্লেক্সিবিলিটি আছে, তোমরা হাতেও লিখতে পারো, তোমরা কম্পিউটারও টাইপ করতে পারো, তোমাদের সব ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে। ওকে, বুঝতে পারছো? হাতে লিখে আমরা স্যার ছবি তুলে দিয়ে দেবো স্যার আপনাকে। তোমরা হাতে লেখো, ছবি তুলো, যেভাবে পারো। ল্যাব রিপোর্টের ক্ষেত্রে আমি তোমাদের এত ইয়ে করতেছি না। তোমরা ক্লাস টেস্টটা ভালো করে করো, ঠিক আছে? একটাতে ল্যাব ফোকাস রিপোর্টে করো। স্যার আমরা হাতে লিখে স্ক্যান করে পিডিএফ দিয়ে দিয়ে হ্যাঁ দেব। যা ইচ্ছা তাই করো, করে তোমরা ওই তোমাদের সিআর কে পাঠাও, সিআর সবগুলো একসাথে করে সিরিয়াল ওয়াইজ। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা টার্নিকে যখন তোমাদের ফাইলটা আপলোড করবা, সে ফাইলের একটা নাম দিতে হবে, সাবমিশন টাইটেল দিতে হবে। সে টাইটেলটা অবশ্যই তোমাদের আইডি দিবা, জাস্ট শুধু আইডি, তোমাদের রোল নাম্বারটা দিবা, বুঝছো? নাহলে আমি বুঝতে পারবো না যে কোনটা কার পেপার। স্যার সিআর কে দেওয়ার দরকার কি? আপনি ড্রাইভ দিয়ে দিবেন, আমরা ড্রাইভে সবাই আপলোড করে দেবো, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ড্রাইভে আপলোড করার একটা ঝামেলা হচ্ছে যে ধরো তোমার আরেকজন কি আপলোড করলো সেটাও তুমি দেখতে পাচ্ছ, এরকম মনে হয় একটা ঝামেলা আছে, ঠিক না? আরেকটা তখন স্যার সিরিয়াল অনুযায়ী যাবে না স্যার, সিরিয়াল অনুযায়ী যাবে না। আর যদি সিআর এর মাধ্যমে জি ফাইলে নেওয়া যায় তখন সিরিয়াল অনুযায়ী আর কি পাবেন আপনি, তখন আপনার হ্যাঁ, সুবিধা হবে স্যার। শেয়ার এর মাধ্যমে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ তোমরা সিআর এর মাধ্যমে ওই দাও আমার। জি ফাইল করে আপনাকে পাঠিয়ে দিবে, তখন সিরিয়াল হ্যাঁ অনুযায়ী আপনি দেখতে পাবেন। সেটাই, তোমরা সিআর আপনারা দিয়ে মেইল দাও। করে দিলেও তো হয় স্যার, আপনারা মেইল করে দিলেও তো হয়। আমার মেইল করলে ঝামেলা হচ্ছে কি, আমার প্রতিদিন শত শত মেইল আসে বিভিন্ন ইয়েতে, তো তোমাদের মেইল খুঁজতে আমার খুবই কষ্ট হবে, বুঝতে পারছো? এই জন্য স্যার তোমরা আমাদের জন্য আলাদা একটা মেইল দিলেন স্যার। আমার আলাদা মেইল খোলার চাইতে তোমরা সিআর, আমার তো কোর্স আরো 2টা আছে, বুঝো নাই? আমার এগুলো সব একসাথে করতে গেলে আমার অনেক ঝামেলা হবে। তো তোমরাই এটাকে মেইলে নাও অথবা গুগল ড্রাইভে নাও, যেভাবে নাও, নিয়ে আমাকে পাঠিয়ে দাও, তাহলে ইজিয়ার হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার স্যার অ্যাসাইনমেন্টটা কি আজকে মানে দিয়ে দিবেন আজকে? হ্যাঁ অ্যাসাইনমেন্ট আজকে তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। ইয়েটা আমি ওইটাও পাঠিয়ে দিব, ল্যাবের যে ল্যাব শিট সেটাও পাঠিয়ে দিব। আর এই ভিডিওগুলো তো অলরেডি তুমি পাই গেছো, সেটা কিন্তু এটা তোমার অফ হওয়ার আগেই তোমরা কপি করে নাও, পরে আবার পাবা না ভিডিও এগুলা। আচ্ছা আমি ওইটা মেইলে দিয়ে দিব, সমস্যা নাই। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে স্যার আমার মনে হয় ফ্লেক্সিবিলিটিটা দেওয়া দরকার, কারণ স্যার কে কতটুকু বুঝতে পারলো লিখতে পারলো স্যার, এটাই তো মনে হয় মেইন ফ্যাক্ট। হাতে লিখলো নাকি ওয়ার্ডে লিখলো স্যার, এটা তো মনে হয় এটা বড় মেইন বিষয় না। ফ্যাক্ট আমি করতে চাচ্ছি না, কারণ কে কতটুকু বুঝতে পারলো, আলটিমেটলি না বুঝলেও কিন্তু কপি করে দিয়ে দিলেই সে কিন্তু, ধরো আমি একটা অঙ্ক দিলাম, সে ফর এক্সাম্পল, এই অঙ্কটা তোমরা 120 জনের মধ্যে হয়তো একজন পারছো, তাহলে বাকি সবাই পেয়ে যাবে না অঙ্কটার আনসার? হ্যাঁ স্যার পাবে, কিন্তু স্যার ওয়ার্ডেও তো আমি কপি করে লিখতে পারবে। বুঝি নাই।
মানে স্যার যদি ওয়ার্ডে লিখি আমরা সেক্ষেত্রেও তো একজন অঙ্কটা করতে পারলে সবাইকে দিয়ে দিলে সবাই কপি করে লিখতে পারবে তো। এই জন্য মানে তো আমি যদি অ্যাসাইনমেন্টে তো অঙ্ক দিচ্ছি না, আমি অ্যাসাইনমেন্টে তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিব, বুঝতে পারছো? না স্যার বর্ণনামূলক দেন আর যাই দেন না কেন, যদি কপি করার ইচ্ছা থাকে সবার, সবাই তো হ্যাঁ ওয়ার্ডেও কপি করতে পারবে। করো। আমার তো এই যে সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারে দেখবো কে কতটুকু কপি করো। ওয়ার্ডে করলে স্যার দেখতে পারবে কি কপি করছে না। বুঝতে পারো নাই? স্যার আমাদের ও কপির আচ্ছা বুঝতে লিমিটেশনটা পারছি। একটু ফ্লেক্সিবল করলে ভালো হয় স্যার, এই যে ফার্স্ট টাইম তোমাদের স্যার। 40% দিলাম তো, একেবারে বেশি। এই 40% কোথাও accept- আরো একটু বেশি দেন স্যার। হ্যাঁ আর আর একটু বেশি বেশি, দিলে, আর একটু বেশি। আর বেশি জি দিলে তো স্যার। তোমাদের স্যার 40% কি স্যার একজনের সাথে একজনের নাকি? হ্যাঁ এখন আমি তোমাকে বলি, তোমাদের যে ফিগার দিবা ওগুলো কিন্তু একটা পার্সেন্টেজে আসবে। তোমরা এই মনে করো না যে বাকি 40% 60% লেখায় কপি, তোমাদের লেখার আলটিমেটলি 30% 20% চলে আসবে। তোমরা ধরো তুমি ফুল কপি করছো, তারপরেও কিন্তু তোমার 100% দেখাবে না, 70-80% দেখাবে। কারণ কি, কিছু ফিগার আছে, কিছু ইমেজ ফাইল বা কিছু টেবিল থাকবে, যার কারণে কিন্তু তোমার প্লাগারিজম এমনি কম থাকবে। বুঝতে পারছো? বুঝা গেল? তো এই কারণে তোমাদের টেনশনের কিছু নাই, তোমরা ওইটা কম রাখার চেষ্টা করবে। তোমরা সাবমিট করো 40 কমে রেখে, তোমরা ধরো একবার সাবমিট করে দেখলা 60% আসছে, তোমরা আবার রিসাবমিট করবা একটু কারেকশন করে, যাতে এটা 40 কম থাকে। বুঝতে পারছো? স্যার অ্যাসাইনমেন্টের কোয়ান্টিটি একটু কম দিন স্যার, মানে একটু কম দিন অ্যাসাইনমেন্ট। না না, আমি এত বড় অ্যাসাইনমেন্ট দিব না, আমি ছোট অ্যাসাইনমেন্ট দিব, যাতে তোমরা অন্তত একটু হলেও নিজেরা চিন্তা করে লেখা জি একটু স্যার, বড় দিলে স্যার আমাদের লেখা সমস্যা হবে, যেহেতু হ্যাঁ ওয়ার্ড না না, ফাইলে লিখতে হবে, আমি ছোট হাতে করে দিচ্ছি। লিখলে তো এবং অনেক আর তোমরা কম সময় হচ্ছে লিখতে সময় হবে। আমি তোমাদেরকে বেশি দিছি, 15-20 দিন সময়। তো তোমরা এতদিন সময় লাগবে না, তোমরা সময় নিয়ে ঠান্ডা মাথায় অল্প অল্প করে লেখো, কোনো আপত্তি নেই। বুঝতে পারছো? অন্তত তোমরা লেখার কিভাবে লিখতে হয় এটা শিখো। আমরা কি ওই ওয়েবসাইটে দেখতে পারবো কত পার্সেন্ট কপি হয়েছে হ্যাঁ আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে পাবো। তুমি যখন আপলোড করবা ওখানে কয়েক মিনিট পরে, 4-5 মিনিট পরে ওইটা আবার রিফ্রেশ দিলে তোমরা ওইটার পার্সেন্টেজটা শো করবে, এত পার্সেন্ট হলো। এটা প্রসেস করে, এটা আচ্ছা পুরাটা ক্যালকুলেশন করে। তবে এখানে একটা সুবিধা বলে দিই, যে আগে সাবমিট করবা তার কপি হওয়ার মানে সিমিলারিটি পার্সেন্টেজ কম দেখাবে। এটা কিন্তু এটা তোমাদের ট্রিক বলে দিই, বুঝছো? ধরো প্রথম যে সাবমিট করছো তার সিমিলারিটি, সে যদি অন্য কোনো মানে কি বলে আরেকজনটা কপিও করে, কিন্তু সে তার পার্সেন্টেজ কিন্তু কম দেখাবে। বুঝতে পারছো? সো বি কেয়ারফুল। তুমি যদি মনে করো আচ্ছা আরেকজনের দেই, তারাও করুক, পরে একসাথে সাবমিট করবো, তাহলে কিন্তু তুমি হয়তো তুমি নিজে লেখছো, এখন আরেকজন তোমারটা কপি করে সে আগে সাবমিট করে দিচ্ছে, তার পার্সেন্টেজ কম দেখাবে, তোমারটা দেখাবে বেশি। বুঝে গেল? এই জন্য চেষ্টা স্যার করবা, আপনি বন্ধুত্ব নষ্ট করে দিতেছেন স্যার। এই জন্য যে যে আগে ফার্স্ট সাবমিট করবে তার পার্সেন্টেজ কম আসবে, এটা মাথায় রেখো। কারণ তারটা তো আর ডাটাবেজে থাকবে না, বন্ডিং নষ্ট করে দিতেছেন স্যার। আর তুমি একবার সাবমিট করার পর তোমার লেখাটা কিন্তু ডাটাবেজে সেভ হয়ে যাবে। তখন আরেকজন যখন সে আবার তারটা সাবমিট করবে, তখন ওই সফটওয়্যার কি করবে, আগে ডাটাবেজে চেক করে দেখবে যে অলরেডি পাওয়া গেছে, সো নতুন যে দিচ্ছে তারটা প্লাগারিজম বেশি দেখাবে বা সিমিলারিটি বেশি দেখাবে। সো তোমরা কপি করার ক্ষেত্রে সাবধান, তোমরা নিজেরাও দেখতে পারবা কার কত পার্সেন্ট হলো। এটা কয়েকবার পর্যন্ত 4-5 বার পর্যন্ত মানে রিসাবমিট করা যায়। এরপরে করতে গেলে একদিন পর্যন্ত ওয়েট করা লাগে, কিছু ঝামেলা আছে। তোমরা 3-4 বারের বেশি করার দরকার নাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদেরকে আমি মেইলে পাঠিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? অ্যাপটার নাম বলেন স্যার। কোন অ্যাপস? হ্যালো, যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বললেন। এটা অ্যাপস না, এটা ওয়েবসাইট turnitin.com। আমি তোমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ মেইল দিব, বুঝছো? ওখানে কিভাবে কি জমা দিতে হবে, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, সবগুলো উল্লেখ থাকবে। আমি অলরেডি 3rd ইয়ারে অলরেডি দিয়ে দিছি, ওরা ভাবে করতেছে। তো তোমাদের ক্ষেত্রে ওভাবে একটা মেইল দিয়ে দিব, সেটা মেইল তোমাদের সিআর তোমার সবারকে ফরওয়ার্ড করবে। ওখান থেকে তোমরা ইভেন ভিডিও টিউটোরিয়াল আছে, তোমাদের কোনো মানে টেনশনের কিছুই নেই। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।